এই আন্দোলন আরো আগে যেত যদি রাজনৈতিক দলগুলোর নামে কতিপয় ব্যক্তি যদি হাসিনার পাতানো খেলায়, ডিজিএফ এর পাতানো খেলায় যদি তারা যদি অংশ না নিতেন, এই যে রাতারাতি অনেকগুলো দল করে ফেলো না শেখ হাসিনা, প্রলোভনে না পড়তেন, দালালিতে যদি না নামতেন, তাহলে আন্দোলন আরো সফল হতে পারত। স্মরণ করতে হলে সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতি লাগে, অথবা উদ্যোগ লাগে, অথবা ভোট লাগে। এগুলো অলরেডি আমাদের সংসদে আছে, মানে আমাদের সংবিধানে আছে। যেমন আপনারা উল্লেখ করেছেন 4 নম্বর প্রস্তাবনায় রাষ্ট্রপতি 2 মেয়াদের বেশি থাকতে পারবেন, এটা আছে। রাষ্ট্রপতি বাংলাদেশে এখনো 2 মেয়াদের বেশি থাকেন না। দেখুন অনেকগুলো বিষয় আছে যেগুলো একটু গভীরভাবে যদি আপনারা আলোচনা, মানে নিজেদের মধ্যে আলোচনা করতে পারতেন, সেগুলো ঠিক আছে। এখন আমি মানে যেগুলো আমি নোট নিয়েছি, যেহেতু আমি আলোচনাকে বিষয়ের উপর আপনারা পয়েন্ট দিয়েছেন, এই পয়েন্টগুলো তো তুলি আমাকে আলোচনা করতে হবে। তো আপনারা বলেছেন অর্থাৎ একাধিক দিনে নির্বাচন অনুষ্ঠানে আয়োজন করা, বলেছেন যে নির্বাচনের ভোট বাক্সগুলো মানে আপনার কনসার্ন যিনি দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা আছেন তার কাছে রক্ষিত থাকবে। উন্নত দেশে এতে কোনো সমস্যা হয় না। আমাদের দেশে তো শেয়ালের অভাব নেই। এখন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যায় বলে একটা কথা আছে। এখন নির্বাচন কর্মকর্তা যার অধীনে, যার তত্ত্বাবধানে বাক্সটা রাখবেন, ভোটের বাক্সটা রাখবেন, তো সেটা তো আপনার মানে উনি যদি শেয়ালের ভূমিকা চলে যান তো মুরগি থাকবে? এটা আমার অভিজ্ঞতা থেকে বলি। আমি ডাকসু নির্বাচন করলাম, তো তখন ততটা বুঝতাম না, বয়স কম। তো আমাদের হল থেকে সমস্ত বাক্সগুলো নিয়ে যাওয়া হলো, বলা হলো যে কলা ভবনে আসবে। হল পর্যায়ে যদি আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পার্টিকুলার, আপনাদের মনে থাকার কথা, যদি একটু স্মৃতিচারণ করেন তাহলে দেখবেন হলগুলোতে ভোট হয়েছে, তো হলের বাক্স ওই যে একটা করে সব কলা ভবনে চলে আসছে সেন্ট্রালি গণনার জন্য। এটা রোকে হল থেকে আসছে, শামসুন্নাহর হল থেকে আসছে, সমাজ কল্যাণ ইনস্টিটিউট থেকে আসছে, নানা জায়গা থেকে আসছে। তো আমরা তো মানে ক্যাম্পেইন করে ভোট দেওয়ার কাজ করে আমরা মোটামুটি সবাই ক্লান্ত, খুবই ক্লান্ত। নিজের ভোটটা দেওয়ার পরে মনে হচ্ছে নিজে ঘুমিয়ে পড়ে, এরকম একটা অবস্থা। এখন শামসুন্নাহর হল থেকে ভোটটা আসলে কলা ভবনে গেল না এরশাদ সাহেবের কন্ট্রোল রুমে ঢুকলো, এটা কি আমার পাহারা ছিল না। তো অনেক বাক্সই কন্ট্রোল রুমে চলে গেল, আর অনেক বাক্স আবার শাহবাগের কন্ট্রোল রুম থেকে কলা ভবনে আসলো। ওই সবই তো পুলিশের প্রহরায়, আমাদের প্রহরায় না, আমাদের তত্ত্বাবধানে না। তো ভোট হলো, ভোটের ফলাফল যা হওয়ার, হোসেন মোহাম্মদ এরশাদ যেভাবে ভোট চেয়েছিলেন, ফলাফলটা চেয়েছিলেন, ফলাফলটা তাই হলো। অর্থাৎ আমরা পরাজিত হলাম, এবং আমাদের বিপরীত প্যানেল যেটা ছিল আপনার ছাত্র সংগ্রাম পরিষদ, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, অন্য সব মিলে তারা জয়যুক্ত হলেন। আমরা সবাই মোটামুটি গড় মার্জিনে আমরা হারলাম ফলাফল অনুযায়ী। তা আমরা যদি সেদিন ভোটের বাক্স পাহারা দিতে পারতাম, আমাদের অনেক ছেলে ফলাফল থেকে কান্নাকাটি শুরু করলাম। পরবর্তী নির্বাচনে আবার জাতীয়তাবাদী ছাত্রদল সিঙ্গেল দল হিসেবে আমরা সমস্ত হলের সব ব্রুট মেজরিটি নিয়ে আমরা পাশ করলাম। তাহলে নির্বাচনী বাক্স পাহারা দেওয়ার একটা ব্যাপার আছে, এটা অভিজ্ঞতা থেকে বলি। এখন যখন গতবার যখন ডাকসু নির্বাচনের ব্যাপার হলো, তখন বললাম যে আমরা যেভাবে শেয়ালের হামলার মধ্যে পড়েছিলাম, তোমাদের বিষয়গুলো নজর রাখতে হবে, তা না হলে কখনই পাশ করা যাবে না। শুধু নির্বাচন ব্যবস্থা অনেকগুলো ধারণাপত্র, অনেকগুলো ভালো ধারণা আছে, কিন্তু এগুলো উনি যেটা বললেন, পবিত্র কোরআন শরীফ অনেক ভালো কথা আছে, নির্দেশনা আছে, উপদেশ আছে। পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ যে তোমরা রুকুকারীদের সাথে সালাত আদায় করো, এই তো বলা আছে নাকি? কিন্তু আপনি নাভির উপরে হাত বাঁধবেন, কানের উপরে মানে আল্লাহু আকবার বলার সময় কানের উপরে হাত তুলবে, এগুলো কি কোরআন শরীফে আছে? আপনি যে মানে হাঁটুর কাছে যে মাথা নত করে সুবহানা রাব্বিল আযীম বলবেন, এটা কি কোরআন শরীফে আছে? অর্থাৎ উনি যেটা বলেন যে অনুসরণের বিষয়গুলো, এগুলো তো আমাদের হাদিস এবং আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, তিনি যেভাবে বলে দিয়েছেন, সেভাবে আমরা প্র্যাকটিস করি। তাহলে পরামর্শ, টিচিংস হচ্ছে হলিকরণ, ওনার ভাষা যদি আমি বুঝে থাকি, আর প্র্যাকটিসটা হচ্ছে হাদিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলো। তো যাই হোক, রাজনীতিতে আমরা তো অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সব উল্টো কাজ করি প্রায়। তো সেই জন্য তো একটা মানে আপনার গণঅভ্যুত্থান হয়ে গেল।
এখন দেখবেন আমাদের ছাত্ররা প্রায় একটা কথা বলেন যে রাজনৈতিক দলগুলো যদি আন্দোলনে সফল হতো তাহলে 16 বছরের কি বলে হাসিনা সরকার টিকলো কিভাবে। আমাদের নেতৃত্বে মানে সরকার পতন করেছে, কথা সত্য। কিন্তু 16 বছর যদি আবার ছাত্রও যদি মূল রাজনৈতিক দলগুলোর সাথে মাঠে থাকতো, তারা 16 বছর থাকেন নাই কেন? 16 বছর যদি তারাও যদি রাজনৈতিক দলের সাথে থাকতেন, আন্দোলনে নামতেন, মাঠে থাকতেন, তাহলে তো সরকার পতন আরো আগে হয়ে যেতে পারতো। কিন্তু ছাত্র যখন নেমেছে তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দলও তাদের সাথে মাঠে ছিল, সবাই ছিল, মা বোন কে না ছিল, শিশুরা প্রাণ দিয়েছে, শ্রমিকরা প্রাণ দিয়েছে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র কিন্তু বিগত যে 36 দিনের যে আন্দোলন, সেই 36 দিনের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র কিন্তু শহীদ হওয়ার দুর্ভাগ্য হয়নি তাদের। এটা হচ্ছে বাস্তবতা। হু ডিড ইট? ছাত্ররা, মোটা দাগে ছাত্ররা। কারা? সরকারি বিশ্ববিদ্যালয়, মেইনলি পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় লাইক নর্থ সাউথ, এআই কি বলে, এআই ইউবি বা ব্রাক, ইস্ট ওয়েস্ট, নানা ধরনের প্রাইভেট বিশ্ব, তারা জীবন দিয়েছেন, তারা রুখে দাঁড়িয়েছেন। যাত্রাবাড়িতে কারা করেছে? ছাত্ররা। হ্যাঁ, ছাত্র, মাদ্রাসা ছাত্র, অন্যরা করেছে, সাধারণ রিক্সাওয়ালা করেছে। তো উত্তরে কারা করেছে? ছাত্ররা করেছে, সাধারণ মানুষ। অর্থাৎ এইটাকে ভাগ করার কোনো বিষয় নাই, গণঅভ্যুত্থানটাকে ভাগ করার বিষয় নাই। যে এটা কি শুধুই বিএনপি করেছে না বামরা করেছে? এটা কি শুধু জামাতরা করেছে না মানে বিএনপি করেছে? ছাত্ররা করেছে না রাজনৈতিক দলগুলো? সবাই মিলে গণঅভ্যুত্থানের মানেটা তো গণঅভ্যুত্থান। সবার অংশগ্রহণ না হলে কি কখনো গণঅভ্যুত্থান হয় নাকি? তো গণঅভ্যুত্থানে সবার অংশগ্রহণ হয়েছে, মা বোন, শ্রমিক, কৃষক, সবার অংশগ্রহণ ছিল। শুধু এটাকে আমরা বিভক্ত করবো না। হ্যাঁ, আবার এই আন্দোলন আরো আগে যেত যদি রাজনৈতিক দলগুলোর নামে কতিপয় ব্যক্তি যদি হাসিনার পাতানো খেলায়, ডিজিএফ এর পাতানো খেলায় যদি তারা যদি অংশ না নিতেন, যে রাতারাতি অনেকগুলো দল করে ফেলো রে শেখ হাসিনা, প্রলোভনে না পড়তেন, দালালিতে যদি না নামতেন, তাহলে আন্দোলন আরো সফল হতে পারত। এখন ওই যে বলে, এখন একটা কথা আছে যে 5ই আগস্টের বিপ্লবী এবং 5ই আগস্টের পরবর্তী বিপ্লবীতে এক জিনিস না, নাকি? মুসলমান এবং ন মুসলমান দুটো শব্দ আছে। খাঁটি ন মুসলমান হলে খুব ভালো কথা, আর মুখোশধারী ন মুসলমান হলে আরো বিপজ্জনক, নাকি? তো এখন কথা হচ্ছে যে আন্দোলন সফল করতে হলে, মানে আন্দোলন স্পিডটাকে সফল করতে হলে নিঃসন্দেহে আমাদেরকে অনেক দূর যেতে হবে। আপনার লেভেল প্লেইং ফিল্ডের কথা কেউ কেউ বলেছেন। সমাজে তো ভালো মানুষ থাকে, হুজুর থাকে, সবাই থাকে, চোর গুন্ডাও তো থাকে, নাকি? তো যখন আমি একটা সামাজিক কাজকর্ম করবো, চোর গুন্ডা বদমাশ রেপার, এদের সবাইকে নিয়ে কি আমি সমাজ করবো নাকি? ধর্ষকের জায়গায় রাখতে হবে, তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা থাকতে হবে। চোর গুন্ডা বদমাশ দুর্বৃত্তগুলোকে তার পানিশমেন্টের জায়গায় রাখতে হবে। যাদের স্খলন হয়েছে তাদেরকে আলাদা জায়গায় রাখতে হবে। এখন যদি বলি লেভেল প্লেইং ফিল্ডের নামে আমি সবাইকে নিয়ে, সব চোর গুন্ডা বদমাশ বাটপার সবাইকে নিয়ে আমাকে তাদের স্বীকৃতি দিতে হবে, হাউ ইট কামস? কি করে সম্ভব? সেটা কখনোই সম্ভব না। তাদের বিরুদ্ধে পিউনিটিভ মেজার না নিয়ে, শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে, তাদেরকে চিহ্নিত না করে তাদের সাথে আমি কি রিকনসিলিয়েশন করব? দক্ষিণ আফ্রিকায় রিকনসিলিয়েশন হয়েছে অ্যাট হোয়াট? প্রথমত তাদের রিমোর্স ছিল, অনুশোচনা ছিল। তারা সেই বর্ণবাদ ব্যবস্থাটা যে ভালো না, তারা প্রথম হচ্ছে তারা ডিফিটেড, পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরে যারা 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 জিতেছেন, অর্থাৎ আমি যদি নেলসন ম্যান্ডেলার কথা যদি বলি, তারা হয়তো সেখানে প্রতিশোধাত্মক ব্যবস্থা নেননি, বিকজ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদের মধ্যে রিমোর্স ছিল। কিন্তু তারা তো চট করে এসে আমাদেরকে শাস্তি দিতে চায় না। এখন তো চট করে চলে এসে শাস্তি দিতে চায়। আমি যদি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন সাহেবের ছেলের কথা, তার ছেলে সোহেল তাজের কথা যদি বলি, মানে তার একটা স্টেটমেন্ট ভীষণ আলোচিত হয়েছে।